পটলবাবুর স্পিচটার। পটলবাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন, এমন সময় বাইরে থেকে নিশিকান্ত বাবু হাঁক দিলেন, পটলবাবু আছো না কে? আগে হ্যাঁ, দাঁড়ান আসছি। নিশিকান্ত ঘোষ মহাশয় নেপাল ভট্টাচার্যের ট্রেন লেনে পটলবাবুর তিনখানা বাড়ির পরেই থাকেন। বেশ আমোদে লোক। পটলবাবু থলে নিয়ে বেরিয়ে এসে বললেন, কি ব্যাপার সজল, সকাল সকাল? শোনো, তুমি ফিরছ কতক্ষণে? এই ঘন্টাখানেক। কেন? তারপর আর বেরোনোর ব্যাপার নেই তো? আজ তো ট্যাগোরস বার্থডে, ট্যাগোরসের বার্থডে। আমার ছোট শালার সঙ্গে কাল নেতাজি ফার্মেসিতে দেখা হলো। সে ফিল্মে কাজ করে, লোকজন জোগাড় করে দেয়। বললে কি জানি একটা ছবির একটা সিনের জন্য একজন লোক দরকার। যেরকম চাইছে বুঝেছ, বয়স 50 বছর, বেটে খাটো মাথার টাক। আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল, তাই তোমার হদিস দিয়ে দিলুম। বলছি সোজা তোমার সঙ্গে এসে কথা বলতে। আজ সকালে 10টা নাগাদ আসবে বলেছে। তোমার আপত্তি নেই তো? ওদের রেট হিসাবে কিছু পেমেন্ট দেবে অবশ্যই। সকালবেলা ঠিক এই ধরনের একটা খবর পটলবাবু অবশ্যই আশাই করেননি। সকালবেলা ঠিক এই ধরনের খবর পটলবাবু আশাই করেননি। 52 বছর বয়সে ফিল্মের অভিনয় করার প্রস্তাব আসতে পারে এটা তার মতো নগণ্য লোকের পক্ষে অনুমান করা কঠিন বই কি। এ যে একেবারে অভাবনীয় ব্যাপার। কি হ্যাঁ, কি না বলে ফেললো। তুমি তো অভিনয় করেছো এককালে, তাই না? হ্যাঁ মানে, না বলার আর কি আছে। সে আসুক, কথা বলে দেখি। কি নাম বললেন আপনার শালার? নরেশ। নরেশ দত্ত। বছর 30 বয়স, লম্বা চেহারা, দোহারা চেহারা। 10টা, 10:30 নাগাদ আসবে বলেছে। বাজার করতে গিয়ে আজ পটলবাবু গিন্নির ফরমাস গুলিয়ে ফেলে কালো জিরের বদলে ধানি লঙ্কা কিনে ফেললেন। আর সৈন্ধব নুনের কথাটা তো বেমালুম ভুলে গেলেন। এতে অবশ্যই আশ্চর্য হবার কিছুই নেই। এককালে পটলবাবু রীতিমতো অভিনয়ের পথ ছিল। শুধু শখ কেন, নেশাই বলা চলে। যাত্রার শখে থিয়েটার, পুজো পার্বণের, পাড়ার ক্লাবের অনুষ্ঠানে তারা কাজ ছিল অভিনয় করা। হ্যান্ডবিলের কতবার নাম উঠেছে পটলবাবুর। একবার তো নিচের দিকে আলাদা করে বড় অক্ষরের নাম বেরোলো। পরাশরের ভূমিকায় শ্রী তলাকান্ত রায় পটলবাবু। তার নামে টিকিট বিক্রি হয়েছে বেশি। এমনও সময় গেছে এককালে, তখন অবশ্যই তিনি থাকতেন কাঁচরাপাড়ায়। সেখানেই রেলের কারখানায় চাকরি ছিল তার। 1934 সনে কলকাতায় হ্যানসন ল্যান্ড কিম্বালিং কোম্পানিতে আরেকটু বেশি মাইনের একটা চাকরি। আর নেপাল ভট্টাচার্য লেনে এই বাড়িটা পেয়ে পটলবাবুর স্ত্রীকে কলকাতায় চলে আসেন। কটা বছর কেটেছিল ভালোই। অফিসের সাহেব বেশ স্নেহ করতেন পটলবাবুকে। 43 সনে পটলবাবুর সবে একটা
পাড়ার থিয়েটার দল গড়ব করছেন। এমন সময় যুদ্ধের ফলে আপিসে হল ছাঁটাই, আর পটলাবাবুরও 9 বছরের সাধের চাকরিটি কার্পুরের মতো উড়ে গেল। সেই থেকে আজ অবধি বাকি জীবনটা রোজগারের ধান্দায় কেটে গেছে পটলবাবুর। গোড়ার একটা মণিহারি দোকান দিয়েছিলেন, সেটা বছর 5 উঠে যায়। তারপর একটা বাঙালি অফিসে কেরানিগিরি করেছিলেন কিছুদিন। কিন্তু বড় কথা, বাঙালি সাহেব মিস্টার মিটারের ঔষধ অকারণ চোখ রাঙানি সহ্য করতে না পারায় নিজেই ছেড়ে দেন সে চাকরি। তারপরে এই 10টা বছর ইন্স্যুরেন্স দালালি থেকে শুরু করে কি না করেছেন পটলবাবু। কিন্তু যে অভাব, যে টানাটানি, সে আর দূর হয়নি কিছুতেই। সম্প্রতি তিনি একটা লোহার কলের দোকান ঘোরাঘুরি করছেন। তার এক খুড়তুতো ভাই বলেছে সেখানে একটা ব্যবস্থা করে দেবে। আর তার অভিনয়, সে তো যেন আর এক জন্মের কথা। অজান্তে একটা দীর্ঘশ্বাসের সঙ্গে আবছা মনে পড়ে যায়, এই আর কি। নেহাত পটলবাবু স্মরণশক্তি ভালো, তাই কিছু ভালো ভালো পটের ভালো ভালো অংশ এখনো মনে আছে। শুনো, পুনঃ পুনঃ গম্ভীর ঝঙ্কার, সপক্ষ আকুল মহারণে তিনি শত পুরনো হুঙ্কার পর্বত আকার গদা করিয়েছে ঝঙ্কার বুকেদের সঞ্চালনে। ও ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। নরেশ দত্ত এলেন ঠিক 12:30টার সময়। পটলবাবু প্রায় আশা ছেড়ে দিয়ে নাইতে যাওয়ার তোড়জোড় করছিলেন। এমন সময় দরজায় টোকা পড়ল। আসুন আসুন। পটলবাবু দরজা খুলে আগন্তুককে প্রায় ঘরের ভিতরে টেনে এনে তার হাতল ভাঙা চেয়ারটি তার দিকে এগিয়ে দিলেন। বসুন। না না, বসবো না। নিশিকান্তবাবু আপনাকে আপনার কথা বলেছেন বোধহয়। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই খুবই অবাক হয়েছি। এতদিন বাদে আপনার আপত্তি নেই তো? পটলবাবু লজ্জার মাথায় হেট হয়ে গেল। আমাকে দিয়ে হে হে মানে চলবে তো? আমাকে দিয়ে হে মানে চলবে তো? নরেশবাবু গভীর রাতে একবার পটলবাবুর আপাদমস্তক চোখ বুলিয়ে নিয়ে বললেন, বেশ চলবে, খুব চলবে। কাজটা কিন্তু কাল রবিবার। হ্যাঁ, কোনো স্টুডিও তো নয় কিন্তু। জায়গাটা বলে দিচ্ছি আপনাকে, মিশন রো আর বেন্টিক স্ট্রিটের মোড়ে ফ্যারাডে হাউস টা দেখছেন তো? 7তলা বিল্ডিং একটা, সেইটের সামনে ঠিক 8:30 পৌঁছে যাবেন। ওইখানের কাজ 12টার মধ্যে ছুটি হয়ে যাবে আপনার। নরেশবাবু উঠে পড়লেন। পটলবাবু ব্যস্ত হয়ে বললেন, কিন্তু পাঠটা কি বললেন না? পাঠ হলো গিয়ে আপনার একজন পেডন আপনার ওই পেডেস্টিয়ানের পাঠ হলো গিয়ে আপনার একজন পেডিস্ট্রিয়ানের মানে পথচারী আর কি। একজন অন্যমনস্ক বদমেজাজি পেডেস্ট্রিয়ান
ভালো কথা, আপনার এক গলা বন্ধ কোট আছে কি? তা আছে বোধহয়, ওটাই পরে আসবেন। ডার্ক রং তো, বাদামি গোছের, গরম কিন্তু। তা হোক না। আর আমাদের সিনটাও শীতকালের ভালোই হবে। কাল 8:30টায় ফ্যারাডে হাউস। পটলবাবু ধা করে অনেকটা জরুরি প্রশ্ন মাথায় এসে গেল। পাঠটা ডায়লগ আছে তো? কথা বলতে হবে তো? আলবাত। স্পিকিং পার্ট আপনি আগে অভিনয় করেছেন তো? হ্যাঁ, তা একটু আধটু। তবে শুধু হেঁটে যাওয়ার জন্য আপনার কাছে আসবো কেন? সে তো সে তোর রাস্তা থেকে যে কোনো একটা গ্রেট স্টান ধরে নিলেই হলো। ডায়লগ কাছে আছে বই কি, এবং সেটা কাল ওখানে গেলেই পেয়ে যাবেন। আমি আসি। নরেশ দত্ত চলে যাওয়ার পর পটলবাবু তার গিন্নির কাছে গিয়ে ব্যাপারটা খুলে বললেন। যা বুঝেছি। বুঝলে গিন্নি, এ পাঠটা তো হয়তো তেমন একটা বড় কিছু নয়। অর্থপ্রাপ্তি অবশ্যই আছে সামান্য, কিন্তু সেটাও বড় কথা নয়। আসল কথা হচ্ছে, থিয়েটারে আমরা প্রথম পাঠ কি ছিল মনে আছে তো? মৃত সৈনিকের পাঠ। স্রেফ হ্যাঁ করে চোখ বুজে হাত পা ছড়িয়ে পড়ে থাকা। আর তার থেকেই আস্তে আস্তে কোথায় উঠেছিলাম মনে আছে তো? ওয়াটস সাহেবের হ্যান্ডশেক মনে আছে? আর আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান চারু বিশ্বাসের দেওয়া সেই মডেল। আহ, এ তো সবে সিঁড়ির প্রথম ধাপ। কি হলো? কি বলো? হ্যাঁ, মান, যশ, প্রতিপত্তি, খ্যাতি, যদি বেঁচে থাকি তবে সে মোর গৃহিণী, এ সবই লোভিত আমি। পটলবাবু 52 বছর বয়সে হঠাৎ তিরিং করে একটা লাফ দিয়ে উঠলেন। গিন্নি বললেন, করো কি? কিছু ভেবো না গিন্নি। শিশির ভাদুড়ি 70 বছর বয়সে চাণক্যের পাটে কি লাফখানা দিতেন মনে আছে? আজ যে পুনর্যৌবন লাভ করেছি, গাছে কাঁঠাল গোঁফে তেল। স্বাদে কি তোমার কোনোদিন কিছু হয় না? হবে হবে, সব হবে। ভালো কথা। আজ বিকালে একটু চা খাবো, বুঝেছো? আর সঙ্গে একটু আদার রস, নইলে গলাটা ঠিক। পরদিন সকালে মেট্রোপলিটান কোম্পানি ঘড়িতে যখন 8:07, তখন পটলবাবুর এসপ্ল্যানেডে এসে পৌঁছলেন। সেখান থেকে পেন্টিং স্ট্রিট ও মিশন রোড এর ফ্যারাডে হাউসে পৌঁছাতে লাগলো আর মিনিট 10। বিরাট তোড়জোড় চলেছে অফিসে। গেটের সামনে 3-4খানা গাড়ি, আর একটা বেশ বড়, প্রায় বাসের মতো। তার মাথায় আবার সব জিনিসপত্র। রাস্তার ঠিক ধারটার ফুটপাতের উপর একটা তপাহা কালো যন্ত্রের মতো জিনিস। তার পাশে কয়েকজন লোক ব্যস্ত সমস্ত হয়ে ঘোরাফেরা করছে। গেটের ঠিক মুখটাতে একটা তোফা দোয়ার ভান্ডার, মাথায় আর একটা লোহার ভান্ডা আড়াআড়িভাবে শেখানো রয়েছে। আর তার ডগা থেকে ঝুলছে একটা মৌমাছির চাকের মতো দেখতে জিনিস। এছাড়া ইতস্তত ছড়িয়ে রয়েছে অন্য 30 লোক। এছাড়া ইতস্তত ছড়িয়ে রয়েছে জন্য 30
জন 30 লোক, যাদের মধ্যে অবাঙালি লক্ষ্য করলেন। পটলবাবুর কিছু এদের যে কি কাজ সেটা ঠাহর করতে পারলেন না, কিন্তু নরেশবাবু কথায় একমাত্র তিনি ছাড়া তো পটলবাবুকে কেউ চেনেন না। দুরু দুরু বুকে পটলবাবু এগিয়ে চললেন অফিসের গেটে থেকে দিকে। বৈশাখ মাসে গলা বন্ধ খদ্দরের কোটটা গায়ে বেশ ভারী বোধ হচ্ছিল। গলার কলারের চারপাশ ঘিরে বিন্দু বিন্দু ঘাম অনুভব করলেন পটলবাবু। এই যে অতুলবাবু, এদিকে অতুলবাবু। পটলবাবু ঘুরে দেখেন অফিসের বারান্দায় একটা থামের পাশে দাঁড়িয়ে নরেশবাবু তাকেই ডাকছেন। নামটা ভুল করেছেন ভদ্রলোক, অস্বাভাবিক নয়, একদিনের আলাপ তো। পটলবাবু এগিয়ে গিয়ে নমস্কার করে বললেন, আমার নামটা বোধহয় ঠিক নোট করা নেই আপনার। শ্রী শ্রী তলাকান্ত রায়। অবিশ্বাস্য, পটলবাবু বলেই জানে সকলে, থিয়েটারেরও ওই নামেই জানতো। ও, তা আপনি তো বেশ পাঞ্চুয়াল দেখছি। পটলবাবু মৃদু হাসলেন। 9 বছর 9 বছর হাডসন কোম্পানিতে চাকরি করেছি, লেট হয়নি একদিনও। নট ও সিঙ্গল নট এ সিঙ্গল ডে। বেশ বেশ, আপনি এক কাজ করুন, ওই চেয়ারটার গিয়ে একটু ওয়েট করুন, আমার একদিকে একটু কাজ এগিয়ে নি। তোফা যন্ত্রটায় পাশ থেকে একজন বলে উঠল, নরেশ স্যার, উনি কি আমাদের লোক? স্যার, হ্যাঁ স্যার, উনি, মানে ওই ধাক্কার ব্যাপারটা। ও ঠিক আছে, এখন জায়গাটা ক্লিয়ার করো তো, শট নেব। পটলবাবু অফিসের পাশেই একটা পানের দোকানের ছাউনির তলায় গিয়ে দাঁড়ালেন। বায়োস্কোপ তুলে তিনি এর আগে কখনো দেখেননি, তার কাছে সবই নূতন। থিয়েটারের সঙ্গে কোনো মিলই তো নেই। আর কি পরিশ্রম করে লোকগুলো ওই ভারী যন্ত্রটাকে পিঠে করে নিয়ে এখান থেকে ওখানে রাখছে। একটি 21-22 বছরের ছোকরা, 20-25-এর ওজন তো হবেই যন্ত্রটার, কিন্তু তার ডায়ালগ কই? আর তো সময় নেই বেশি, অথচ এখনো তাকে যে কি কথা বলতে হবে তাই জানেন না পটলবাবু। হঠাৎ যেন একটু নার্ভাস বোধ করলেন পটলবাবু। এগিয়ে যাবেন নাকি? ওই তো নরেশবাবু, একবার তাকে গিয়ে বলা উচিত। মন্ত্র কি? উচিত নয় কি? ওই তো নরেশবাবু, একবার তাকে গিয়ে বলা উচিত নয় কি? পাঠ ছোটই হোক আর বড়ই হোক, ভালো করতে হলে তাকে তো তৈরি করতে হবে সে পাঠ। না হলে এতগুলো লোকের সামনে তাকে যদি কথা গুলিয়ে ফেলে তা অপদস্থ হতে হয়। আজ প্রায় 20 বছর অভিনয় করা হয়নি যে। পটলবাবু এগিয়ে যেতে গিয়ে একটা চিৎকার শুনে থমকে গেলেন, সাইলেন্ট। তারপর নরেশবাবু গলা পাওয়া গেল, এবার শট নেওয়া হবে, আপনারা দয়া করে একটু চুপ করুন, কথাবার্তা বলবেন না, জায়গা ছেড়ে নড়বেন না, ক্যামেরার দিকে এগিয়ে আসবেন না। তারপর আবার সেই প্রথম গলায় চিৎকার এলো, সাইলেন্ট, টেকিং। এবার পটলবাবু লোকটিকে দেখতে পেলেন। মাঝারি গোছের মোটাসোটা ভদ্রলোকটি তোপায় যন্ত্রটায় পাশেই দাঁড়িয়ে আছেন। গলার একটা চেন থেকে দূরবীনের মতো একটা জিনিস ঝুলছে। ইনি ওই কি পরিচালক নাকি? কি আশ্চর্য, পরিচালকের নাম ও যে
তা জেনে নেওয়া হয়নি। এবার পরপর আরও কতগুলো চিৎকার পটলবাবু কানে এলো। শাট সাউন্ড, রানিং, অ্যাকশন। অ্যাকশন কথাটার সঙ্গে সঙ্গেই পটলবাবু দেখলেন চৌমাথার কাছ থেকে একটা গাড়ি এসে অফিসের সামনে থামলো, আর তার থেকে একটি মুখে গোলাপি রক্ত মাখা স্যুট পরা যুবক দরজা খুলে প্রায় হুমড়ি খেয়ে নেমে হেনস্থ নিয়ে অফিসে গেট পর্যন্ত গিয়ে থেমে গেল। পরক্ষণে পটলবাবু চিৎকার শুনলেন, কাট! আর অমনি সাইলেন্ট ভেঙে গিয়ে জনতার গুঞ্জন শুরু হয়ে গেল। পটলবাবুর পাশেই এক ভদ্রলোক তার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন, ছোকরাটি কে? চিনলেন তো? পটলবাবু বললেন, কই না তো। ভদ্রলোক বললেন, চঞ্চল কুমার। তত্তরিয়ে উঠেছে ছোকরা। একসঙ্গে 4খানা বইয়ের অভিনয় করেছে। পটলবাবু বায়োস্কোপ খুবই কম দেখেন, কিন্তু এই চঞ্চল কুমারের নাম যেন শুনেছেন 2-1বার। কোটিবাবু বোধহয় এই ছেলেটিরই প্রশংসা করেছিলেন একদিন। বেশ মেকআপ করেছে ছেলেটি। ওই বিলিতি স্যুটের বদলে ধুতি চাদর পরিয়ে ময়ূরের পিঠে চড়িয়ে দিলেই একেবারে কার্তিক ঠাকুর। কাঁচরাপাড়ার মনতোষ শহর চিনুর চেহারা কতটা ওই রকমই ছিল বটে। ফিমেল পাঠ করত চিনু। পটলবাবু এবার পাশের ভদ্রলোকটির দিকে ঝুঁকে পড়ে ফিসফিস করে বললেন, আর পরিচালকটির নাম কি মশাই? ভদ্রলোক অবাক হয়ে বললেন, সে কি, আপনি তাও জানেন না? উনি যে বরেন মল্লিক। 3খানা ছবির পর পর হিট করেছে। যাক, কতগুলো দরকারি জিনিস জানা হয়ে গেল। নইলে গিন্নি যদি জিজ্ঞেস করতেন কার ছবিতে কার সঙ্গে অভিনয় করে এলে, তাহলে মুশকিলেই পড়তেন পটলবাবু। নরেশ একবার চা নিয়ে পটলবাবুর দিকে এগিয়ে এলো। আসুন স্যার, গলাটা একটু ভিজে আলগা করে নিন, আপনার ডাক পড়ল বলে। পটলবাবু এবার আসল কথাটা না বলে পারলেন না। আমায় ডায়লগটা যদি এই বেলা দিতেন তো। ডায়লগ? আসুন আমার সঙ্গে। নরেশ পাওয়া যন্ত্রটা দিকে এগিয়ে গেল। পিছনে পটলবাবু। এই শশাঙ্ক। একটি হাফ শার্ট পরা ছোকরা এগিয়ে এলো নরেশের দিকে। নরেশ তাকে বলল, এই ভদ্রলোক ওর ডায়লগ চাইছেন, একটা কাগজে লিখে দে তো এই ধাক্কার ব্যাপারটা। শশাঙ্ক পটলবাবুর দিকে এগিয়ে এলো। আসুন দাদু, এই জ্যোতি, তোর কলমটা একটু দে তো। দাদুকে ডায়লগটা দিয়ে দি। জ্যোতি ছেলেটি তার পকেটের থেকে একটা লাল কলম বার করে শশাঙ্কর দিকে এগিয়ে দিল। শশাঙ্ক তার হাতের পাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে কলম দিয়ে তাতে কি জানি লিখে কাগজটা পটলবাবুকে দিল। পটলবাবু কাগজটার দিকে চেয়ে দেখলেন তাতে লেখা রয়েছে আহ আহ। পটলবাবুর মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। কোনটা খুলে পটলবাবুর মাথায় তেমন ঝিমঝিম করে উঠল। কোটটা খুলে ফেলতে পারলে ভালো হতো। গরম হঠাৎ অসহ্য হয়ে উঠেছে। শশাঙ্ক বলল, দাদু যে গুম মেরে গেলেন, কঠিন মনে হচ্ছে? এরা কি তাহলে ঠাট্টা করছে? সমস্ত ব্যাপারটাই কি একটা বিরাট পরিহাস?
তার মতো নিরীহ নির্বাদী মানুষকে ডেকে এনে এত বড় শহরে এত বড় রাস্তায় মাঝখানে ফেলে ফেলে রং তামাশা, এত নিষ্ঠুরও কি মানুষ হতে পারে? পটলবাবু শুকনো গলায় বললেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। কেন বলুন তো? শুধু আর কোনো কথা নেই? শশাঙ্ক চোখ কপালে তুলে বলল, বলেন কি দাদু, এ কি কম হলো নাকি? এ তো রেগুলার স্পিকিং পার্ট, বরেন মল্লিকের ছবিতে স্পিকিং পার্ট। আপনি বলেছেন কি? আপনি তো ভাগ্যবান লোক মশাই। জানেন, আমাদের এই ছবিতে আজও অবধি প্রায় 150 লোক পাঠ করে গেছে, যারা কোনো কথাই বলেনি, তো শুধু ক্যামেরার সামনে গিয়ে দিয়ে হেঁটে গেছে। অনেকে আবার হাঁটেও নি, স্রেফ দাঁড়িয়ে থেকেছে। কারু কারু মুখ পর্যন্ত দেখা যায়নি। আজকেও দেখুন না, এই যে ওরা সব দাঁড়িয়ে আছেন ল্যাম্পপোস্টের পাশে, ওরা সবাই আছেন আজকের দিনে, কিন্তু একজনেরও একটি কথা নেই। এমনকি আমাদের যে নায়ক চঞ্চল কুমার, তারও আজ কোনো ডায়লগ নেই। কেবলমাত্র আপনার কথা বুঝেছেন। প্রথম জ্যোতি এলে এবার জ্যোতি এলে ছেলেটি এগিয়ে বসে পটলবাবু কাঁধে হাত রেখে বলল, শুনুন দাদু, ব্যাপারটা বুঝে নিন। চঞ্চলবাবু হলেন এই অফিসের বড় চাকুরে। সিনটার আমরা দেখাচ্ছি যে অফিসে একটা ক্যাশ ভাঙার খবর পেয়ে উনি হতস্তম্ভ হয়ে এসে দৌড়ে অফিসে ঢুকছেন। ঠিক সেই সময় সামনে পড়ে গেছেন আপনি। একজন পেডোস্টিয়ান একজন পেডেস্টিয়ান বুঝেছেন? লাগছে ধাক্কা, বুঝেছেন? আপনি ধাক্কা খেয়ে বলবেন, আর চঞ্চল আপনার দিকে দিকপাত না করে ঢুকে যাচ্ছে অফিসে। আপনাকে অগ্রাহ্য করাতে তার মানসিক অবস্থাটা ফুটে বেরুচ্ছে। বুঝেছেন ব্যাপারটা? এত কত কত ইন্টারেস্টিং ভেবে দেখুন। এবার শশাঙ্ক এগিয়ে এসে বলল, শুনলেন তো? যান, এবার একটু ওদিকে টান যান দেখি। এদিকটায় কিন্তু এদিকটায় কিন্তু ভিড় করলে কাজের অসুবিধা হবে। আর একটা শট আছে, তারপর আপনার ডাক পড়বে। পটলবাবু আস্তে আস্তে আবার পানের দোকানটার দিকে সরে গেলেন। ছাউনির তলায় পৌঁছে হাতের কাগজটার দিকে আর দৃষ্টিতে দেখে আশেপাশে কেউ তার দিকে দেখছে কি না। দেখে কাগজটা কুটলিতে পাকিয়ে নর্দমার দিকে ছুঁড়ে ফেলে দিলেন। একটা বিরাট দীর্ঘশ্বাস পটলবাবুর বুকের ভিতরে থেকে উপড়ে উঠে এলো। শুধু একটিমাত্র কথাও না, শব্দ, আহ! গরম অসহ্য হয়ে আসছে। গায়ের কোটটা মনে হয় যেন মন খানেক ওজন। আর দাঁড়িয়ে থাকা চলে না, পা অবশ হয়ে গেছে। পটলবাবু এগিয়ে গিয়ে পানের দোকানের ওদিকে অফিসটার দরজায় সিঁড়ির উপরে বসে পড়লেন। 9:30 বাজে। করালিবাবু বাড়িতে শ্যামাসঙ্গীত হয় রবিবার সকালে। পটলবাবু নিয়মিত গিয়ে শোনেন, বেশ লাগে। সেইখানে থাকেন নাকি? সেইখানে যাবেন নাকি? চলে গেলে ক্ষতিটা কি? এইসব বাজে খেলো লোকের সসঙ্গে রবিবারের সকালটা মাটি করে লাভ আছে কি কিছু? আর অপমানের বোঝাটাও যে বইতে হবে সেই সঙ্গে। সাইরেন! দূর, নিকুচি করেছে তোর সাইরেন্টের জানা
কাজ তার ৩০-২২ গুণ ফুটুনি আর ভরং। আর তার আর চেয়ে থিয়েটারের কাজ, থিয়েটার অনেককাল আগের একটা ক্ষীণ স্মৃতি পটলবাবুর মধ্যে জেগে উঠল। একটা গম্ভীর সংযত অথচ সুরেলা কণ্ঠস্বরে বলা কতগুলো অমূল্য উপদেশের কথা। একটা কথা মনে রেখো পটল, যত ছোট পার্টি তোমাকে দেওয়া হোক, তুমি জেনে রেখো তাতে কোনো অপমান নেই। শিল্পী হিসাবে তোমার কৃতিত্ব হবে সেই ছোট পার্টি থেকেও শেষ রসটুকু নিংড়ে বার করে তাকে সার্থক করে তোলা। থিয়েটারের কাজ হলো ৫ জনের মিলেমিশে কাজ। সকলের সাফল্যে জড়িয়েই নাটকের সাফল্য। পাশাপাশি মশাই দিয়েছিলেন পাকরাশি মশাই দিয়েছিলেন এ উদ্দেশ্যে পটলবাবুকে। গগন পাকরাশি পটলবাবুর নাট্যগুরু ছিলেন তিনি। আশ্চর্য অভিনেতা ছিলেন গগন পাকরাশি, অথচ দম্ভের ক্লেশমাত্র ছিল না তার মনে। ঋষিতুল্য মানুষ আর শিল্পীর সেরা শিল্পী। আরও একটা কথা বলতেন পাকরাশি মশাই, নাটকের এক একটি কথা হলো এক একটি গাছের ফল। সবাই নাগাল পায় না সে ফলের। যারা পায় তারাও হয়তো তার খোসা ছড়াতে জানে না। কাজটা আসলে হলো তোমার অভিনেতা। তোমাকে জানতে হবে কি করে সে ফল পেড়ে তার খোসা ছাড়িয়ে তার থেকে রস নিংড়ে বার করে সেটা লোকের কাছে পরিবেশন করতে হয়। গগন পাকরাশির কথা মনে হতে পটলবাবুর মাথা আপনা থেকেই নত হয়ে এলো। সত্যি কি তার আজকের পাঠটার মধ্যে কিছু নেই? একমাত্র কথা তাকে বলতে হবে কিন্তু একটি কথা বলেই কি এক কথায় তাকে উড়িয়ে দেওয়া যায়? আহ 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 পটলবাবু বারবার নানান সুরে কথাটাকে আওড়াতে ক্রমে তিনি একটি আশ্চর্য জিনিস আবিষ্কার করলেন। ওই কথাটাই নানান সুরে নানানভাবে বললে মানুষের মনে নানান অবস্থা প্রকাশ করেছে। সিমটি খেলে মানুষের যেভাবে বলে, গরমে ঠান্ডা শরবতকে মোটেই সেভাবে বলে না। এই দুটো একেবারে আলাদা রকমের। আবার আচমকা কানে সুড়সুড়ি খেলে বেরোয় আরও অনেক রকম এছাড়া আরও কত রকম রয়েছে। এছাড়া আরও কত রকমের রয়েছে। দীর্ঘশ্বাসের তাচ্ছিল্যের অভিমানের ছোট করে বলা লম্বা করে বলা, চেঁচিয়ে কথা বলা, মৃদুস্বরে চড়া গলায় খাদে গলায় আবার টাকে খাদে সুরে সুর করা, রিস্টোয়ার সুর চড়িয়ে আশ্চর্য! পটলবাবু মনে হলো তিনি যেন ওই একটি কথা নিয়ে একটা আস্ত অভিধান লিখে ফেলতে পারেন। এত নিরুৎসাহ হচ্ছিলেন, কিন্তু তিনি এই একটা কথা যে একেবারে সোনাখনি তেমন অভিনেতা তো এই একটা কথাতেই বাজিমাত করে দিতে পারে। সাইরেন
পরিচালক মশাই এদিকে আবার হুঙ্কার দিয়ে উঠলেন। পটলবাবু দেখলেন জ্যোতি ছোকরাটি তার কাছেই ভিড় সরাচ্ছে। ছোকরাটাকে একটা কথা বলা দরকার। পটলবাবু দ্রুত পথে এগিয়ে গেলেন তার কাছে। আমার কাজটা হতে আর কতক্ষণ দেরি ভায়া? অত ব্যস্ত হচ্ছেন কেন দাদু? একটু ধৈর্য ধরতে হয় এসব ব্যাপারে। আরো আধ-ঘণ্টা খানেক অপেক্ষা করেন। নিশ্চয়ই অপেক্ষা করব বই কি। আমি এই কাছাকাছি আছি। দেখবেন আবার সটকাবেন না যেন। জ্যোতি চলে গেল। স্যাড সাউন্ড। পটল বাবু পা টিপে টিপে শব্দ না করে রাস্তায় পেরিয়ে উল্টো দিকে একটা নিরিবিলি গলিতে ঢুকে পড়লেন। তা ভালোই হলো, হাতে সময় পাওয়া গেছে কিছুটা। এরা যখন রিহার্সালের বিশেষ ধারে না, তখন তিনি নিজেই অংশটা অভ্যাস করে নেবেন। গলিটা নির্জন। একে অফিস পাড়া, বাসিন্দা এমনিতেই কম। তার রবিবার। যে কজন লোক ছিল সবাই ফ্যারাডে হাউসের দিকে বায়োস্কোপের তামাশা দেখতে চলে গেছে। পটলবাবু গলা খাগড়ে নিয়ে আজকের এই বিশেষ দৃশ্যের বিশেষ শব্দটি আয়ত্ত করতে আরম্ভ করলেন। আর সেই সঙ্গে আচমকা ধাক্কা খেলে মুখটা কিরকম বিকৃতি হতে পারে, হাত দুটো কতখানি বেঁকে কিরকম ভাবে চিতিয়ে উঠতে পারে, আঙুলগুলো কতখানি ফাঁক হতে পারে, আর পায়ের অবস্থা কিরকম হতে পারে, এই সবই একটা কাচের জানলার নিচের ছায়া দেখে ঠিক করে নিতে লাগলেন। ঠিক আধ-ঘণ্টা পরে পটলবাবুর ডাক পড়ল। এখন তার আর মনে কোনো নিরুচ্ছ্বাসের ভার নেই। উদ্বেগও কেটে গেছে তার মন থেকে। রয়েছে কেবল একটা চাপা উত্তেজনা ও রোমাঞ্চ। 25 বছর আগে স্টেজে অভিনয় করার সময় একটা বড় দৃশ্য নামাবার আগে যে ভাবটা তিনি অনুভব করতেন, সেই ভাব। পরিচালক বরেন মল্লিক পটলবাবুকে কাছে ডেকে বললেন, আপনি ব্যাপারটা বুঝে নিয়েছেন তো? আগে হ্যাঁ, বেশ। আমি প্রথম বলবো শাট সাউন্ড, আর তার উত্তরে ভেতর থেকে সাউন্ড রেকর্ডিস্ট বলবে রানিং। বলা মাত্র ক্যামেরা চলতে আরম্ভ করবে। তারপর আমি বলবো অ্যাকশন। বলেই আপনি ওই থামের কাজটা থেকে এদিকে হেঁটে আসতে শুরু করবেন। আর নায়ক এই গাড়ির দরজায় থেকে যাবে ওই অফিসের গেটের দিকে। আন্দাজ করে নেবেন যাতে ফুটপাতের এই রকম জায়গাটায় কানেকশনটা হয়। নায়ক আপনাকে অগ্রাহ্য করে ঢুকে যাবে অফিসে, আর আপনি বিরক্ত হয়ে আহ বলে আবার হাঁটতে শুরু করবেন। কেমন? পটলবাবু বললেন, একটা রিহার্সাল না। না, বরেনবাবু বাধা দিলেন। মেঘ করে আসছে মশাই, রিহার্সাল টাইম নেই। রোদ থাকতে নেওয়া দরকার শটটা। কেবল একটা কথা। আবার কি? গলিতে রিহার্সাল দেবার
সময় পটলবাবু একটা আইডিয়া মাথায় এসেছিল, সেটা সাহস করে বলে ফেললেন। আমি ভেবেছিলাম আমার হাতে যদি একটা খবরের কাগজ থাকে, আর আমি যদি সেটা পড়তে পড়তে ধাক্কাটা খাই, মানে অন্যমনস্কতার ভাবটা ফুটিয়ে তুলতে। বরেন মল্লিক তার কথাটা শেষ না হতেই বলে উঠলেন, বেশ তো মশাই, আপনার যুগান্তরটা এই ভদ্রলোককে দিন। আম, এই ভদ্রলোককে দিন তো। হ্যাঁ, এইবার এই থামের পাশে আপনার জায়গায় গিয়ে রেডি হয়ে যান। চঞ্চল, তুমি রেডি? গাড়ির পাশ থেকে নায়ক উত্তর দিলেন, ইয়েস স্যার, গুড সাইরেন। বরেন মল্লিক হাত তুললেন, তারপর হঠাৎ তখনই হাত নামিয়ে নিয়ে বললেন, ওয়ে হো, 1 মিনিট। কেষ্ট ভদ্রলোককে একটা গোপ দিয়ে যাও তো চট করে। কেষ্ট ভদ্রলোককে একটা গোপ দিয়ে যাও চট করে। ক্যারেক্টারটা পুরোপুরি আসছে না। কি রকম গোপ স্যার? ঝুপো না চড়া দেওয়া না বাটারফ্লাই? রেডি আছে সবাই? বাটারফ্লাই চট করে দাও, দেরি করো না। একটি কালো বেটে বাক্স বাক্স ব্যাকব্রাশ একটি কালো বেটে ব্যাকব্রাশ করা ছোকরা পটলবাবুর দিকে এগিয়ে গিয়ে হাতের একটা টিনের বাক্সে থেকে একটা ছোট চৌকো কালো গোপ বার করে আঠা লাগিয়ে পটলবাবুর নাকের নিচে সেঁটে দিল। পটলবাবু বললেন, দেখো বাপু, ধাক্কিতে খুলে যাবে না তো? ছোকরা হেসে উঠল, ধাক্কা কেন? আপনি সার দ্বারায় সিং এর সঙ্গে কুস্তি করুন না, তাও খুলবে না। লোকটার হাতে আয়না ছিল। পটলবাবু টুক করে তাতে একবার নিজের চেহারাটা দেখে নিলেন। সত্যি তো, বেশ মানিয়েছে তো, খাসা মানিয়েছে। পটলবাবু পরিচালককে তীক্ষ্ণ দৃষ্টিতে মনে মনে তারিফে না করে পারলেন না। সাইলেন্ট। পটলবাবু গোপ পরা দেখে দর্শকের মধ্যে থেকে একটা গুঞ্জন শুরু হয়েছিল। বরেন মল্লিকের হুংকার, সেটা থেমে গেল। পটলবাবু লক্ষ্য করলেন সমবেত জনতার বেশিরভাগ লোকই তার দিকে চেয়ে আছে। স্যাড সাউন্ড। পটলবাবু গলাটা খাগড়িয়ে নিলেন। 1 2 3 4 5 পা আন্দাজ হাঁটলে পর পটলবাবু ধাক্কার জায়গায় পৌঁছাবেন। আর চঞ্চল কুমারের হাঁটতে হবে বোধহয় 4 পা। সুতরাং দুজনের যদি একসঙ্গে রওনা হন, তাহলে পটলবাবুকে একটু বেশি জোরে হাঁটতে হবে বলে, তা না হলে রানিং। পটলবাবু খবরের কাগজটা তুলে মুখের সামনে ধরলেন। বেশ 10 আনা বিরক্তির সঙ্গে 6 আনা বিস্ময় মিশিয়ে টা বললে পরে অ্যাকশন। জয়গুরু। খচ 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 খচ। টন টন টন। খচ 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 খচ। টন টন। পটলবাবু হঠাৎ চোখে অন্ধকার দেখলেন। নায়কের মাথার সঙ্গে তার কপালের ঠোকাঠুকি লেগেছে। একটা তীব্র যন্ত্রণা তাকে এক মুহূর্তের জন্যে জ্ঞানশূন্য করে দিয়েছে, কিন্তু পর মুহূর্তেই এক প্রচণ্ড শক্তি প্রয়োগ করে আশ্চর্যভাবে নিজেকে সামলে নিয়ে পটলবাবু 10 আনা বিরক্তির সঙ্গে 3 আনা বিস্ময় ও 3 আনা যন্ত্রণা মিশিয়ে শব্দটা উচ্চারণ করে কাগজটা সামনে নিয়ে আবার চলতে আরম্ভ করলেন। কাট ঠিক হলো কি? পটলবাবু গম্ভীর
উৎকণ্ঠার সঙ্গে বরেনবাবুর দিকে এগিয়ে এলেন। বেড়ে হয়েছে, আপনি তো ভালো অভিনেতা মশাই। সুরেন কালো এক কাঁচটা একবার চোখে লাগিয়ে দেখো তো মেঘের কি অবস্থা। শশাঙ্ক এসে বলল, বা দাদুর চোট লাগেনি তো? চঞ্চলবাবু মাথায় হাত বুলাতে বুলাতে এসে বললেন, ধন্যী মশাই, আপনার ডায়মন্ড ঝোপ বাপের নাম ভুলিয়ে দিয়েছেন প্রায়। আহ! নরেশ ঠেলে এসে ভিড় ঠেলে এসে বলল, আপনি এই ছায়াটায় দাঁড়ান একটু, আর একটা শট নিয়েই আপনার ব্যাপারটা করে দিচ্ছি। পটলবাবু ভিড় ঠেলে ঘাম মুছতে মুছতে আবার পানের দোকানের ছায়াটায় এসে দাঁড়ালেন। মেঘে সূর্য ঢেকে গরমটা একটু কমেছে, কিন্তু পটলবাবু আরও কোটটা খুলে ফেললেন। আহ, কি আরাম! একটা গভীর আনন্দ ও আত্মতৃপ্তির ভাব ধীরে ধীরে তার মনকে আচ্ছন্ন করে ফেলল। তার আজকের কাজ সত্যি ভালো হয়েছে। এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোঁতা হয়ে যায়নি। গগন পাকড়াশি আজ তাকে দেখলে সত্যিই খুশি হতেন, কিন্তু এটা কি সেটা বুঝতে পেরেছে? পরিচালক বরেন মল্লিক কি তা বুঝেছেন? এই তার সামান্য কোর্স নিখুঁতভাবে করার জন্য তার যে আগ্রহ আর পরিশ্রম, আর তার কদর কি এরা করতে পারে? সে ক্ষমতা কি এদের আছে? এরা বোধহয় লোক ডেকে এনে কাজ করিয়ে টাকা দিয়েই খালাস। টাকা? কত টাকা? 5, 10, 25 টাকা তার অভাব ঠিকই, কিন্তু আজকেই এই যে আনন্দ, তার কাছে 5টা টাকারও আর কি? মিনিট 10 পরে নরেশ পানের দোকানের কাছে পটলবাবু খোঁজ করতে গিয়ে ভদ্রলোককে আর পেল না। সে কি টাকা না নিয়েই চলে গেল নাকি লোকটা? আচ্ছা, ভোলামন তো। বরেন মল্লিক হাঁক দিলেন, রোদ বেরিয়েছে। সাইলেন্ট ওহে নরেশ, চলে এসো, ভিড় সামলাও। ব্যাস, অনেকটা ভুল গেল।